সুদীপ, যখন একটা নতুন কোনো নাটক যদি যখন করতে যাও, নতুন একটা প্রোডাকশন হবে, তুমি কিভাবে অ্যাপ্রোচ করো? আমি ইনিশিয়ালি নাটকটা খুব প্র্যাকটিক্যালি যদি বলি, আমি প্রথমে নাটকটা পড়ার আগে নাটকটা শুনতে চাই। যে ডিরেক্টর করছেন তার পার্টটা আমি আগে শুনতে চাই। তার কারণ হচ্ছে যে আমি যখন নাটকটা পড়ি, যেই মুহূর্তে আমি নাটকটা পড়লাম বা যে মুহূর্তে পড়তে থাকলাম, আমার মধ্যে কিছু ভঙ্গিমা, কিছু ছবি তৈরি হতে থাকে। হবেই, যে কোনো জিনিস পড়লে তাই হয়। আমার মধ্যে কিছু নিজের মতো করে কিছু ভঙ্গিমা, কিছু ছবি তৈরি হতে থাকে। কিন্তু যদি আমি কোনো, যে ডিরেক্টর নাটকটা ডিরেক্ট করবেন, তিনি যদি পাঠ করে শোনান, তাহলে তার ভঙ্গিমা এবং তার ধরনটা আমি প্রথমে সেটা শুনে ফেলতে পারি। তারপরে আমি যদি নাটকটা পাঠ করি, তাহলে তার অ্যাপ্রোচটা কোথাও আমার নিয়ে কাজ করতে সুবিধা হয়। তার কারণ হচ্ছে যে কোনো প্রোডাকশন, যে কোনো থিয়েটার প্রোডাকশন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিরেক্টরের অ্যাপ্রোচটা বুঝতে পারাটা খুব দরকার। ডিরেক্টর কী অ্যাপ্রোচে দেখছে। একই নাটক 5 জন ডিরেক্টর ডিরেক্ট করলে 5টা প্রোডাকশন হবে। তার কারণ সেটা ইন্ডিভিজুয়াল ডিরেক্টরের অ্যাপ্রোচ, সে কীভাবে প্রোডাকশনটাকে অ্যাপ্রোচ করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি প্রথমে শুনতে চাইবো তার কাছ থেকে পাঠ, যাতে আমি তার অ্যাপ্রোচটা ধরতে পারি। তারপরে আমি নাটকটা পড়তে চাইবো, নিজে পড়তে চাইবো, একাধিকবার পড়তে চাইবো, তারপর রিহার্সাল দেখতে চাইবো। ভাষাগতভাবে চেষ্টা করব যে সেই টেক্সটার সাথে কোনোভাবে, টেক্সটার জার্নির সাথে কোনোভাবে আলোর কোনো একটা জার্নি তৈরি করা যায়। ইন্ডিভিজুয়াল দৃশ্য 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 হতে হতে যখন পুরো নাটকটা একটা শুরু থেকে শেষ অবধি পৌঁছয়, তখন তো তার একটা জার্নি হয়। আমি কোনোভাবে সেই জার্নিটাকে ধরতে পারলাম কি, বা জার্নিটাকে কিভাবে ধরা যেতে পারে আলোর মধ্যে দিয়ে, আলো দিয়ে কীভাবে তার জার্নিটাকে, তার পরিবর্তনটাকে ধরা যায়, সেটা একটা ধরার চেষ্টা করব। আলো জ্বলার আগে আমরা কিছু অ্যান্টিসিপেট করি যে আমরা এইরকম একটা চেহারা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আলো জ্বলার পরে আমি দেখি যে সেই চেহারার সাথে কোনোই মিল নেই যেটা আমি অ্যান্টিসিপেট করেছিলাম, বা সেটা হলেও আমি যেটা ভেবেছিলাম সেটা হলো, কিন্তু সব মিলে আবার হলোও না, সব মিলে হয়েও উঠলো না। মূল ব্যাপারটা কিন্তু প্রোডাকশন এবং টেক্সটার প্রতি আস্থা রাখা। যত ডিটেলে আমি টেক্সটটাকে এবং প্রোডাকশনটাকে যত ডিটেলে আমি বুঝতে পারবো, যত ডিটেলে আমি স্ক্যান করতে পারবো, তত ডিটেলে আমি কাজটাও ডেলিভার করতে পারবো। উইঙ্কেল টুইঙ্কেল যখন নাটকটা হলো, অনেক পুরনো কাজ। উইঙ্কেল টুইঙ্কেল যখন নাটকটা হলো, তখন সব্যসাচী বলে যে চরিত্রটি, সে একটা অন্য স্পেস থেকে কোথা থেকে এসে পড়ে, তারপরে একটা শেষে অন্য কোনো স্পেসে চলে যায়। এই যে একটা অন্য স্পেস থেকে আসে এবং অন্য স্পেসে চলে যায়, এটা থিয়েটারটার কনটেক্সটে খুব ইম্পর্টেন্ট। কারণ সে রিভ ভ্যান উইঙ্কেলের মতোই সে এখানে এসে আউটসাইডার হয়ে যায়। সে আর কিছুই চিনতে পারে না, বুঝতে পারে না। 20 বছর পরে ফস করে সে হাজির হয়ে দেখে যে গোটা জগৎটা এত বদলে গেছে যে কিছুতেই আর নিজেকে তার সাথে আর খাপ খাওয়াতে পারে না। ফলে ওইটা খুব ইম্পর্টেন্ট, যে সে অন্য একটা সময় থেকে বা অন্য একটা জায়গা থেকে ফুস করে এসে পড়লো এবং শেষে অন্য কোথাও একটা চলে গেল। তো সেইটা করার জন্যে যেটা করলাম শেষ অবধি আমরা, যে দেবশঙ্কর দা সব্যসাচী চরিত্র অভিনয় করতো,
একটা এন্ট্রিও হলে দেবশঙ্করদার একটা শ্যাডো হয়ে প্রথমে স্টেজে এসে এলো যখন, তখন একটা শ্যাডো মূর্তি থেকে লোকটা বেরিয়ে এলো, আর শেষেও আবার লোকটা শ্যাডো হয়ে গেল, লোকটা থেকে শ্যাডো হয়ে গিয়ে শেষ হলো। তো এই যে তাকে কোনো না কোনোভাবে একটা অন্য কোনো স্পেসে প্লেস করলাম, এইটা খুব ইম্পর্টেন্ট ছিল যে প্রথমেও আমি ওভাবে করবো এবং শেষে ওটাকে ওই জায়গায় কী করব সেটা যে খুব ক্লিয়ার ছিল তা নয়। সেটা প্রোডাকশনের ডিজাইন করতে 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 ওই জায়গাগুলোকে বার করলাম। বললাম যে শেষে সঞ্চয় একটা বড় ব্যাকড্রপ বানিয়ে দিয়েছিল, এই ব্যাকড্রপটা মাঝখানে ছোট্ট করে কেটে দিয়েছিলাম, ওইখান দিয়ে দেবশঙ্করদা বেরিয়ে যেত আর একটা বড় পেছন থেকে আলো জ্বলত, আর দেবশঙ্করদার ছায়াটা বড় থেকে অনেক বড় হয়ে যেত, তার সেখানে পর্দা পড়তো। কী অভিজ্ঞতা তো আমি জানি না, কিন্তু দর্শক তো খুবই রিয়াক্ট করতে দেখেছি। শুরুতেই দেবশঙ্করদা একটা ওই চাদর নিয়ে ঢোকাচ্ছিল, ওই চাদরটা নিয়ে উঠে দাঁড়াতো, অ্যাকচুয়ালি পেছন থেকে আলো জ্বলতো, ছায়াটা নড়াচড়া করতো, মধ্যে একটা স্পেসের মধ্যে থেকে বেরিয়ে আসতো, এরমই একটা করা ছিল। জিনিসটা খুব সিম্পল, কিন্তু ওটা ওই যে চরিত্রটা তৈরি করা গেল, ওটা ওই থিয়েটারের জায়গা থেকে, প্রয়োজন থেকে ওই জায়গাটা তৈরি করা হয়েছিল। মানে যেটা তুমি কথা শুনে যেটা খুব অপূর্ব লাগছে আর কি, তুমি থিয়েটারের টেক্সট বা থিয়েটারের যে অভিনয় এবং সেইটা একটা গল্প বলছে, তুমি প্যারালালি একটা গল্প বলার চেষ্টা করি, আমি সাবটেক্সট তৈরি করার চেষ্টা করি। পারি কি না পারি জানি না, কোনো সময় পারি মনে হয়, কোনো সময় মনে হলো পারলাম না, সেটা হয়, কিন্তু আমার প্রচেষ্টা থাকে সাবটেক্সট তৈরি করে। একটু ভেঙে বলো। পুতুল খেলা নাটকটার যখন হলো, তখন ওই তাপসবাবু ওই ওই পোস্ট অফিসের যে বাক্সটা, যেখানে ওই আগে চিঠি ফেলতো, যেটা কি বলে জানো, লেটার বক্সে ভেতরে একটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছিলেন, চিঠিটা এসে পড়ে আছে, ওই আলোটা জ্বলেই আছে সারাক্ষণ। ওই যে চিঠিটা এসে গেছে, ওই চিঠিটা তো পুরোটা নাটকটার পুরো ওদের জীবনটাকে বদলে দেবে। সেটা আগে থেকেই যখন চিঠিটা পড়ে আছে তখন থেকে উনি অল্প করে আলোটা জ্বালিয়ে রেখে দিলেন। ওই ক্লুটা যে পরে হয়তো এটা গোদা কাজ হতে পারে, কিন্তু ওই যে ক্লুটা রাখা, আমি গোদা বলেই বলছি হয়তো, যে ওই যে ক্লুটা উনি রেখে দিলেন। আমিও চেষ্টা করি যে কোনো কাজের ক্ষেত্রে, আমার অনেক কাজের ক্ষেত্রে এরকম কিছু ক্লু তৈরি করার, যে কোনো একটা ক্লু রাখলাম, যে যেটা পরে গিয়ে যদি কেউ কানেক্ট করে তাহলে বুঝতে পারবে যে আচ্ছা এটা ক্লু, ওটা হঠাৎ করে একটা পরিবর্তন হয়ে গেল, সেই পরিবর্তনটা একটা ক্লু হিসেবে ইউজ করি, বিউটিফাই করার জন্যে বা একটা ক্যারেক্টারকে স্পেশাল করার জন্য তা না, টেক্সচুয়ালি কিছু একটা প্রয়োজনের জায়গা থেকেই সেই ক্লুটা তৈরি করার চেষ্টা করি। তো আমাদের কনটেক্সটে আজকের পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে তুমি আজকের একজন খুব ইম্পর্টেন্ট একজন থিয়েটারের লাইট ডিজাইনার হিসেবে তোমার সেটা কি মনে হয়? যে আমি প্রাইমারিলি একজন লাইটিং ডিজাইনার, তারপরে আমি একজন থিয়েটার লাইটিং ডিজাইনার। আলোর সাথে সম্পর্ক তৈরি করার যা মিডিয়াম আছে সেগুলোর অনেকগুলোর প্রতি আমি খুব আগ্রহ আছে। আর্কিটেকচার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর্কিটেকচারের সাথে থিয়েটারেরও একটা সম্পর্ক আছে, নট ইন দ্য কনটেক্সট অফ স্টেজ। একেবারেই আমি দুটো ছোট ছোট বলি। আমি একটা লম্বা ব্যালকনি দিয়ে হাঁটছি, সেই ব্যালকনিতে এরকম ছোট ছোট জানলা আর কিছুটা ভরার জায়গা। আমি দেখতে দেখতে হাঁটছি, দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা পিক দেখলাম, আবার দেখতে পেলাম না, আবার একটা কি দেখলাম। হাঁটছি ঘুরে একটা বারান্দাটা ঘুরলাম, একটা বড় মাউন্টেনের একটা রেঞ্জ দেখতে পেলাম। এই আর্কিটেকচারটার মধ্যে ওই থিয়েটারটা থেকে গেছে।
রাখা হয়েছে। আমাদের এখানেও যে নানা রকমের যে সমস্ত মন্দির আছে, যে ভার্নাকুলার আর্কিটেকচারগুলো আছে, অজস্র থিয়েট্রিক্যাল এলিমেন্ট তার মধ্যে ভর্তি, অজস্র থিয়েট্রিক্যাল এলিমেন্ট আছে তার মধ্যে, থিয়েট্রিক্যাল লাইটিং আছে তার মধ্যে, বিভিন্ন শেড তৈরি হয় তার মধ্যে। আমি নিজে দেখেছি একটা ব্যালকনিতে দাঁড়িয়ে, এরকম লম্বা একটা করিডোরে দাঁড়িয়ে, যে যখন সানসেট হচ্ছে তখন কিভাবে রেড থেকে অরেঞ্জ হয়ে গেছে ওটা, এক একটা যখন এরকম খিলান, এরকম যেরকম হয় আর কি, এরকম খিলান, আবার একটা এরকম পরপর টানা পরপর আছে, অজস্র রং তার মধ্যে তৈরি হয়েছে পরপর 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 পরপর, অসম্ভব একটা থিয়েট্রিক্যাল লাইটিং তৈরি হয়ে গেছে। আর্কিটেকচারের মধ্যে এরকম অজস্রভাবে থিয়েটারের যাতায়াত আছে, আমি লক্ষ্য করেছি। আমাদের এই সিটি সেন্টার 1 যেটা খুব মডার্ন আর্কিটেকচার, কিন্তু ওই স্পেসটার মধ্যে প্রচুর থিয়েট্রিক্যাল এলিমেন্ট আছে। আপনি যদি 20 বারও ওটার মধ্যে ঘোরেন, আপনার পুরোটা পরিচিত হবে না। সো বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর্কিটেকচার, থিয়েটার, এগুলো, এই দুটোর মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ওতপ্রোত সম্পর্ক আছে। একটা আরেকটার থেকে কন্টিনিউয়াসলি দেওয়া নেওয়া চলে এর মধ্যে একটা, এবং সেখান থেকে একটা ভালো জিনিস, ভালো কিছু অনেক সময়ই তৈরি হতে আমি দেখেছি। একটা স্পেসের ডাইমেনশন, একটা আর্কিটেকচারাল স্পেসের ডাইমেনশন, অনেক সময় সেটাকে থিয়েট্রিক্যাল করা হয়, তার মধ্যে অনেক থিয়েট্রিক্যাল এলিমেন্ট রাখা হয়, আর্কিটেক্টরা রাখেন। তার কারণ হচ্ছে স্পেসটার মনোটনি নষ্ট করার জন্য, সেই স্পেসটার সাথে গ্রেটার স্পেসের একটা রিলেশনশিপ তৈরি করার জন্য। থিয়েটারও আমরা তাই করি, একটা স্পেসের সাথে একটা গ্রেটার স্পেসের রিলেশনশিপ তৈরি করি। তো ফলত আর্কিটেকচার লাইটিংটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগে। তো এই যে পুজোয়, কলকাতার পুজোয় বা কলকাতার বাইরে পুজোয় ইনস্টলেশন যে জিনিসটা তৈরি হয়েছে সেটা করো? অফকোর্স করি তো। আমার এবারে পুজোয় আমি 2টো এশিয়ান পেন্টস, 2টো আনন্দবাজার, 2টো প্রতিদিন, টোটাল বোধহয় সব মিলে টোটাল ফিলিপসের একটা প্রাইস পাইছে, ওগুলো লাইটিংয়ের প্রাইস, ওটাও পেয়েছি, সব মিলে হবে এক গাদা প্রাইস আছে আমার করা পুজোগুলোর। তো একটা অনেক মানুষকে নিজের কাজ দেখাবার একটা সুযোগ থাকে, অনেক মানুষকে, যেটা আমার পক্ষে কোনোভাবে থিয়েটার করে বা কিছু করা সম্ভব না। ওই সেকশনের কাছে পৌঁছাতেই পারবো না আমার কাজ নিয়ে। আমি আর্টিস্ট তো চাইবে তার কাজ বেশি লোক দেখুক, সেটার একটা তো, সেটা আর্কিটেকচার লাইটিং করেও সম্ভব না, লাইট অ্যান্ড সাউন্ড করেও সম্ভব না, ওই সেকশনটার কাছে পৌঁছানো সম্ভব না যে সেকশনটা পুজো দেখতে আসে। একদিনে লক্ষ লক্ষ লোক দেখতে আসে, 10-12 লক্ষ লোক দেখতে আসে। বেহালায় যেবার ওরা সৃষ্টি সহযাত্রী মার্চ করে প্রথমবার হলো, বরিশা ক্লাব হলো, সেবার একটা জিওডেসিক ডোম বানিয়েছিলাম, ওটা আমার করা। ওই সময় দাঁড়িয়ে ওই জিওডেসিক ডোম, তাতে প্রজেকশন, মানে তো ফিশাই লেন্স ফেন্স লাগে, আমি সেসব না করে একটা ওই সেফটি সিকিউরিটি মিরারের মধ্যে প্রজেক্টর দিয়ে লাইটটাকে রিফ্লেক্ট করিয়ে পুরো স্কেলটাকে ধরিয়ে দিয়েছিলাম, করেছিলাম সেটা। টেম্পোরারি আর্কিটেকচার ইনস্টলেশন লাইটিংয়ের মধ্যে তার একটা অন্যরকম, সেটা অন্য জিনিস, তার মধ্যে নিশ্চয়ই থিয়েটার থাকে। স্পেসিফিক্যালি যখন আমি একটা মূর্তি আলো করছি, তার মধ্যে একটা প্রচুর থিয়েট্রিক্যাল লাইটিং আমি ইউজ করি, মানে একেবারে টেকনিক্যালি স্পট লাইটস ইউজ করি, মানে এইরকম জাতীয় স্পট লাইট ইউজ করি, কোনো ফ্লাড লাইটিং টাইটিং নয়, প্রচুর ইউজ করি। তো সেটা থিয়েটারের সাথে তো একটা মেজর রিলেশন থাকেও তার, কিন্তু অনেক লোকের কাছে সেটা দেখানো যায়। আজ থেকে 10-12 বছর আগে পুজোর আলো করো ব্যাপারটা কিন্তু কোনো ছিল না, জাত ছিল না। এখন বরঞ্চ দেখছি জাতটা বেটার হয়েছে, এখন পুজোর আলোকে লোকে জাতে ধরে,
এটা কেন হলো কীভাবে হলো জানি না, কিন্তু হলো দেখলাম চোখের সামনে। আগে পুজোর আলো ব্যাপারটাও পুজোর আলো করে ছোট চোখে দেখা হতো, অনেক কিছুকেই দেখা হয় এখনো, কিন্তু পুজোর আলোটার ক্ষেত্রে একটু ছাড় হয়েছে।